আজকে আমরা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 এবং সেই সঙ্গে সিলেবাস ও নাম্বার বিভাজন নিয়ে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশন তোমাদের হচ্ছে 40 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে আমরা তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন গল্প কবিতা রয়েছে সেগুলো দেখে নেব। গল্প থেকে রয়েছে বহুরূপী আর হচ্ছে পথের দাবি। এরপর দেখো কবিতা থেকে তোমাদের থাকবে অভিষেক এবং প্রলয়োল্লাস এই দুটি। নাটক থেকে রয়েছে সিরাজদৌল্লা। আর সহায়ক পাঠ যেটা তোমাদের কোনি রয়েছে সেখানে 32 থেকে 50 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এবং অর্থাৎ সপ্তম অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত এই অধ্যায়ের মধ্যে থেকে কিন্তু তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসবে। নেক্সট হচ্ছে ব্যাকরণ থেকে থাকবে সমাস, তারপর নির্মিতি থেকে রয়েছে প্রতিবেদন। তো এই হচ্ছে তোমাদের সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশনের সিলেবাস, এগুলো তোমাদের পড়তে হবে সেকেন্ড সামিটিভের জন্য। তারপর কীরকম নাম্বার বিভাজন করা হয় সেটা আমরা এখান থেকে একটু দেখে নেব। প্রথমে দেখো 7টি সাধারণত MCQ প্রশ্ন দেওয়া থাকে, 1 নম্বর মানের প্রশ্ন, এগুলো সঠিক উত্তর বেছে লিখতে হবে 7টা। তারপর অতি সংক্ষিপ্ত মানের প্রশ্ন থাকবে 8টা, এগুলো 1 নম্বর মানের প্রশ্ন, 8টার মধ্যে 8টার উত্তর লিখতে হবে। তো এই 7 আর 8 হচ্ছে টোটাল 15 নম্বর 1 নম্বর মানের প্রশ্নের জন্য। এরপর থাকবে 3 নম্বর মানের প্রশ্ন, 2টির উত্তর লিখতে হবে। গল্প আর কবিতা থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 নম্বর মানের এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। তো টোটাল 6 নম্বর এখান থেকে থাকবে 3 নম্বর মানের প্রশ্নের জন্য। 5 নম্বর মানের প্রশ্ন তোমাদের দেখো গল্প ও কবিতা থেকে 1টি থাকবে, কোনি থেকে থাকছে 1টি, আর প্রতিবেদন রচনা যেটা থাকে সেখান থেকে 1টা প্রশ্ন থাকবে। টোটাল 5 নম্বর মানের 15 নম্বর টোটাল থাকবে, ঠিক আছে, 3 5 15 নম্বর। আর 4 নম্বর থাকবে হচ্ছে তোমাদের নাটক থেকে 1টা প্রশ্ন থাকবে, মানে 1টার উত্তর লিখতে হবে, 2টি প্রশ্ন সাধারণত দেওয়া থাকবে, তার মধ্যে থেকে 1টার উত্তর লিখতে হবে 4 নম্বর মানের প্রশ্নটা। তো এই হচ্ছে টোটাল 40 নম্বরের তোমাদের কিন্তু প্রশ্নের নাম্বার বিভাজন সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশনের জন্য। তো চলো এবার আমরা একটি কোশ্চেন পেপার দেখবো কীরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয়, এটা দেখলে বুঝতে পারবে। তার উত্তরগুলো আমরা কিন্তু এখানে আলোচনা করব। 1 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। 7টি প্রশ্ন দেওয়া আছে, 1 × 7 = 7। একের দাগে দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড। হরিদার যে ছদ্মবেশ দেখে এই উক্তি, সেটা কোন ছদ্মবেশ ছিল? কেরামিন সাহেব, বাইজি, কাবুলিওয়ালা না কাপালিক? উত্তর লিখবে এখানে বাইজি। সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল। বন্ধুটি হলো তেওয়ারি, মহাপাত্র, রামদাস না ব্রাহ্মণ আর্দালি? সঠিক উত্তর হবে রামদাস। এরপরে 3 নম্বর দাগে বিদায় এবে দেহ বিধুমুখী। বিধু হলো প্রমিলা, ইন্দিরা, চন্দ্র না মন্দোদরি? এখানে সঠিক উত্তর হচ্ছে চন্দ্র, ঠিক আছে, বিধু হলো এখানে চন্দ্র। তারপর হচ্ছে বজ্র শিখার মশাল জেলে আসছে, কে আসছে? তো কে আসছে এখানে? দিগম্বর, ভয়ঙ্কর, তারপর প্রলয়ঙ্কর না শুভঙ্কর? উত্তর হবে ভয়ঙ্কর। নেক্সট, প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় নিত্য সমাসে, দ্বন্দ্ব সমাসে, তৎপুরুষ সমাসে, দ্বিগু সমাসে? তো প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসে। নেক্সট হচ্ছে চীনে ছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। নিম্নলিখিত পদটি কোন সমাসের উদাহরণ? কর্মধারায়, দ্বন্দ্ব, দ্বিগু না তৎপুরুষ? তো এটা হচ্ছে জল স্থল, এটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ, ঠিক আছে, জল ও স্থল এরকম এটার ব্যাস বাক্য হবে। কথা অমৃতের ন্যায়, এখানে উপমেয় পদটি হলো ন্যায়, অমৃত, কথা না কোনোটি নয়? তো এখানে এই যে এটা হচ্ছে এখানে বলা হচ্ছে কি, এখানে উপমেয় পদটা কি? উপমেয় পদটা হচ্ছে এখানে কথা। 2 নম্বর দাগে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। 1 × 8 = 8। 8টা প্রশ্ন দেওয়া থাকছে, প্রতিটার মান 1 নম্বর করে। 2-1 নম্বর দাগে কবি ধ্বংসকে ভয় করতে বারণ করেছেন কেন? তো এখানে উত্তর কি লিখবে? প্রলয়ের মধ্যেই লুকিয়ে আছে নূতনের বীজ, ধ্বংসের মাঝেই নিহিত আছে নতুন সৃষ্টির হাতছানি, তাই বিনাশ বা ধ্বংসের আগমনে কবি দেশবাসীকে ভয় পেতে নিষেধ করেছেন। ওকে, নেক্সট দেখো 2 নম্বর, তার আমি জামিন হতে পারি। কোন বিষয়ে বক্তা জামিন হতে পারেন? উত্তর কি লিখবে? নিমাবাবু জিজ্ঞাসাবাদের জন্য গিরিশ মহাপাত্রকে আটক করলেও তার বেশভূষা ও আচরণ দেখে অপূর্বর ধারণা হয় সে সব্যসাচী নয়, তাই অপূর্ব উক্ত বিষয়ে জামিন হতে চায়। 2-3 নম্বরে সিঞ্জিনী আকর্ষী রোষে। সিঞ্জিনী শব্দের অর্থ কী? সিঞ্জিনী শব্দের অর্থ হলো ধনুকের ছিলা। এরপর হচ্ছে 2-4 নম্বর, বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। সন্ধ্যাটি কেমন ছিল? তো সেই সন্ধ্যায় চাঁদের আলোর একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা চারিদিকে ফুটে উঠেছিল, ফুটফুট করে বাতাস বইছিল, জগদীশবাবুর বাগানের গাছের পাতাগুলো ঝিরঝির শব্দ করছিল।
2-এর 5 নম্বর হচ্ছে শমী বৃক্ষমূলে। কি ঘটেছিল শমী বৃক্ষমূলে? মহাভারতের বিরাট পর্বে অজ্ঞাতবাসে থাকাকালীন অর্জুন বিরাট রাজ্যের গোধন উদ্ধারের জন্য শমী বৃক্ষের মূলে দাঁড়িয়ে যুদ্ধসজ্জা করেছিলেন। 2-এর 6 নম্বর সহার্থক বহুব্রীহি বলতে কি বোঝো? উদাহরণ দাও। দেখো, সহার্থক পদের সঙ্গে বিশেষ্য পদের বহুব্রীহি সমাস হলে তাকে সহার্থক বহুব্রীহি সমাস বলে। উদাহরণ কি? বান্ধবের সহিত বর্তমান, এটা হচ্ছে সবান্ধব। ঠিক আছে। তারপরে দেখো, অ্যাক্সেস দ্বন্দ্ব কাকে বলে? তো যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলির মধ্যে একটি অবশিষ্ট থাকে, অন্য পদগুলি লোপ পায় এবং ওই একমাত্র পদটির বহুবচনের রূপের সাহায্যে সমস্ত পদটি গঠন করা হয়, তাকে অ্যাক্সেস দ্বন্দ্ব বলে। উদাহরণ কি? যেমন আমি, তুমি ও সে, এটা হবে কি? আমরা। 2-এর 8 নম্বর দ্বিগু ও সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের একটি পার্থক্য লেখন। তো দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, অপরদিকে বহুব্রীহি সমাসে অন্য পদের অর্থ প্রাধান্য পায়। এটা হচ্ছে দ্বিগু আর বহুব্রীহি সমাসের পার্থক্য। 3 নম্বর দেখে কম বেশি 60টি শব্দের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 3 নম্বর করে। 2টি প্রশ্ন এখানে উত্তর করতে হবে, 3 দুগুণে 6 নম্বর। 3-এর 1-এর দাগে, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। কোন ঘটনাকে মজার ব্যাপার বলা হয়েছে? ঘটনাটি মজার কেন? দেখো, উত্তর লিখবে এখানে বহুরূপী গল্প অনুসারে জগদীশবাবুর বাড়িতে হিমালয় থেকে যে সন্ন্যাসী এসেছিলেন তিনি এতই উঁচু দরের যে কাউকে পদধূলি গ্রহণের অনুমতি পর্যন্ত দিতেন না। শেষ পর্যন্ত জগদীশবাবু তার কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে পায়ের সামনে ধরলে সন্ন্যাসী পা এগিয়ে দিয়েছিলেন। এভাবে একমাত্র জগদীশবাবুই তার পদধূলি পেতে সক্ষম হয়েছিলেন। মুখ্য চরিত্র হরিদার মতে ঘটনাটি মজার, কারণ সর্বস্ব ত্যাগী হিমালয়বাসী সন্ন্যাসী ও সোনার আকর্ষণ অগ্রাহ্য করতে পারেননি। পরের প্রশ্ন, এর সঙ্গে অথবা দিয়ে বলা হয়েছে বুড়ো মানুষের কথাটা একটু শুনো। বুড়ো মানুষকে তার কোন কথা শুনতে বলা হচ্ছে এখানে? তো দেখো, উত্তরটা আমি লিখছি। পথের দাবির উদ্ধৃতাংশে বুড়ো মানুষ বলতে দারোগা নিমাইবাবু নিজেকে বুঝিয়েছেন। গিরিশ মহাপাত্রের ছদ্মবেশে বিপ্লবী সব্যসাচী বর্মায় আসেন। সন্দেহভাজন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তল্লাশিতে তার ট্যাকে গাঁজার কলকে পাওয়া গেলেও তিনি গাঁজা খাওয়ার কথা অস্বীকার করেন। দারোগা নিমাইবাবু তার অভিজ্ঞতার জোরে মহাপাত্রের চেহারার গাঁজা খাওয়ার সুস্পষ্ট লক্ষণ প্রত্যক্ষ করেন, অর্থাৎ তিনি বুঝতে পারেন যে গাঁজা খায়। তাই ভগ্ন স্বাস্থ্যের পাত্রকে নিমাইবাবু গাঁজা না খাওয়ার পরামর্শ দেন। অর্থাৎ নিমাইবাবু সেই যে গাঁজা খায় আর কি, ভগ্ন স্বাস্থ্য যে ব্যক্তিটা অ্যাকচুয়ালি ছদ্মবেশে ছিলেন, সব্যসাচী, ঠিক আছে, তাকে গাঁজা না খাওয়ার পরামর্শ দেন। 3-এর 2 নম্বর ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, সে কে? ভেঙে আবার গড়ে তোলার বিষয়টি বুঝিয়ে দাও। দেখো, নজরুলের প্রলয়োল্লাস কবিতার উদ্ধৃত অংশটি সে বলতে কবি অসীম শক্তির অধিকারী মহাদেব বা প্রাকৃতিক শক্তিকে বুঝিয়েছেন। ধ্বংসের মধ্যেই সৃষ্টির বীজ নিহিত। এই চিরন্তন সত্যই জগতে প্রতিষ্ঠিত। কবি তার প্রলয়োল্লাস কবিতায় ধ্বংসের জয়গান করেছেন। আপাত দৃষ্টিতে তাতে বিরোধ থাকলেও এটাই সত্য। পরাধীন ভারতে পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য কবি মহাদেবকে আহ্বান জানিয়েছেন। সেই চিরসুন্দর অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সূচনা করবেন। এরপর অথবা দিয়ে বলা হচ্ছে সাজিলা রথীন্দ্র সব বীর আভরণে বীরের সাজ কেমন ছিল সেটা বর্ণনা করতে হবে। দেখো, আমরা উত্তর লিখছি এখানে। রথীন্দ্র সব কথাটির অর্থ রথীন্দ্র ঋষভের ন্যায়। এক কথায় যার অর্থ হচ্ছে বীর শ্রেষ্ঠ। বীরের সাজ। ইন্দ্রজিতের যুদ্ধসজ্জার প্রস্তুতিকে কবি তুলনা করেছেন দেব সেনাপতি কার্তিকের তারকাসুর বধকালীর কিংবা বৃহন্নলা রূপী অর্জুনের গোধন উদ্ধারের জন্য কৌরবদের বিরুদ্ধে প্রস্তুতির সঙ্গে। ইন্দ্রজিতের রথ ছিল মেঘ বর্ণ,
চক্রে ছিল বিজলির ছটা, এরপর দেখো ধ্বজ ইন্দ্রধনুর মতো, আর অশ্বেরা ছিল দ্রুত গতি, অশ্ব বলতে এখানে ঘোড়া। সেই রথের উড়ে চলা যেন মৈনাক পর্বতের মতো, ইন্দ্রজিতের ধনুকের টঙ্কারে সারা পৃথিবী কেঁপে উঠেছিল। নেক্সট 4 নম্বর দাগে প্রশ্ন, কম বেশি দেশ শব্দে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর এখানে। 1 নম্বর দাগে পথের দাবি উপন্যাস থেকে গৃহীত পাঠ্য অংশে অপূর্ব রাত্রিবেলার যে বিবরণ দেওয়া হয়েছে তা নিজের ভাষায় লেখো। রাত্রিবেলা তার যে রাত্রিবেলা নয়, এখানে অপূর্ব যে রেল যাত্রা করেছিল আর কি, সেই রেল যাত্রার বিবরণটা লিখতে হবে। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি গদ্যাংশে কেন্দ্রীয় চরিত্র অপূর্বর ভ্যামগামী রেলযাত্রার বিবরণটি সমকালীন পরাধীন ভারতবর্ষের এক নির্মম বাস্তবতাকে তুলে ধরে। এই যাত্রা পথকে মূলত নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন দেখো, প্রথমে যাত্রার সূচনা ও আকস্মিক সাক্ষাৎ। অফিসের কাজে অপূর্ব এক বিকেলে আরদালি ও হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদাকে সঙ্গে নিয়ে ভ্যামগামী ট্রেনে চড়ে বসে। তাকে বিদায় জানাতে স্টেশনে আসে বন্ধু রামদাস তলওয়ারকর। গাড়ি ছাড়ার ঠিক পূর্বে সেখানে অদ্ভুত বেশধারী গিরিশ মহাপাত্রের আকস্মিক আগমন ঘটে। এরপর রাত্রিকালীন আহার ও ঘুমের প্রস্তুতি। প্রথম শ্রেণীর যাত্রী হওয়ায় অপূর্বর কামরায় অন্য কোনো যাত্রী ছিল না। ট্রেন ছাড়ার পর সে যথারীতি সান্ধ্য আহ্নিক সম্পন্ন করে এবং তার স্পর্শ দোষহীন ব্রাহ্মণ রাঁধুনির হাতের খাবার খেয়ে নিশ্চিন্তে ঘুমানোর প্রস্তুতি নেয়। এরপর ঘুমের ব্যাঘাত ও লাঞ্ছনা। অপূর্ব নির্বিঘ্ন ঘুমের আশা করলেও গভীর রাত্রে তার ঘুমে বারবার ব্যাঘাত ঘটে। ঘুম ভাঙিয়ে অন্তত 3 বার পুলিশের লোক তার নাম ঠিকানা পরীক্ষা করে। ওকে, এরপরে দেখো প্রতিবাদ ও অধিকার হরণ। এই অন্যায় আচরণের প্রতিবাদ জানালেন বর্মার সাব ইন্সপেক্টর অত্যন্ত রূঢ়ভাবে অপূর্বকে জানিয়ে দেয় যে সে ইউরোপীয় বা সাহেব নয়, তাই তারা চাইলেন তাকে ট্রেন থেকে নামিয়ে দিতে পারে। এরপর উপসংহার দিয়ে আমরা লিখছি, দেখো, প্রথম শ্রেণীর যাত্রী হওয়া সত্ত্বেও কেবল ভারতীয় হওয়ার অপরাধে অপূর্বকে যেভাবে হেনস্থা হতে হয়েছিল তা পরাধীন দেশের মানুষের চরম অসহায়তা ও লাঞ্ছনাকে স্পষ্ট করে তোলে। নেক্সট হচ্ছে 4-2 নম্বর, ঘুচাবো ও অপবাদ বোধি রিপু কুলে ও অপবাদ বলতে বক্তা কোন কথা বলেছেন, এই অপবাদ ঘোচাতে বক্তা কি করেছিলেন। উত্তর লিখছি আমরা এখানে, মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশ থেকে গৃহীত। উদ্ধৃত অংশটির বক্তা হলেন লঙ্কার রাজপুত্র মেঘনাদ বা ইন্দ্রজিৎ। অপবাদের স্বরূপ, রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু হয়েছে এবং শোকার্ত পিতা রাবণ স্বয়ং যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছেন, অথচ লঙ্কার এই ঘোর দুর্দিনে রাক্ষস কুলের শ্রেষ্ঠ যোদ্ধা হয়েও ইন্দ্রজিৎ প্রমোদ কারণে বামা দলের মাঝে বিলাস ব্যসনে মত্ত রয়েছেন। বীরের পক্ষে এটাই হলো পরম লজ্জার এবং একে তিনি অপবাদ বলে অভিহিত করেছেন। তারপর দেখো, অপবাদ ঘোচাতে ইন্দ্রজিতের পদক্ষেপ। এই কলঙ্ক মুছে ফেলতেন এবং শত্রুকুলকে সমূলে বিনাশ করতে ইন্দ্রজিৎ তৎক্ষণাৎ বীরের সাজে সজ্জিত হন। তার রণসজ্জা ও পরবর্তী প্রস্তুতি নিচে আলোচনা করা হলো। ঠিক আছে, কীভাবে তিনি রণসজ্জা এরপর করলেন সেগুলো আমরা দেখো পরপর আলোচনা করব। প্রথম হচ্ছে যুদ্ধসজ্জা। বিলাসের আভরণ ত্যাগ করে ইন্দ্রজিৎ যখন মেঘবর্ণ রথে চড়ে ধনুকের ছিলায় টান দিলেন, তখন তার টঙ্কারে সমগ্র লঙ্কাপুরী ও সমুদ্র কেঁপে উঠল। তার এই রূপ দেব সেনাপতি কার্তিক বা বিরাট পুত্র উত্তরকে উদ্ধারে অর্জুনের বীর রূপের সঙ্গে তুলনীয় ছিল বা তুলনা করা হয়েছিল। এরপর হচ্ছে অনুমতি প্রার্থনা ও সেনাপতি পদে বরণ। লঙ্কায় ফিরে তিনি পিতা রাবণের চরণে প্রণাম করে রামচন্দ্রকে দ্বিতীয়বার বধ করার অনুমতি চান। রাবণ তাকে আশিস জানিয়ে প্রথমে ইষ্টদেবের পূজা সাঙ্গ করার নির্দেশ দেন এবং যথাবিধি গঙ্গার জল দিয়ে ইন্দ্রজিৎকে রাক্ষস বাহিনীর সেনাপতি পদে
বরণ বা অভিষেক করেন। এভাবেই বীর দর্পে রণক্ষেত্রে অবতীর্ণ হয়ে মেঘনাদ নিজের অপবাদ ঘোচানোর সংকল্প নিয়েছিলেন। তারপরে দেখো 5 নম্বর দেখো প্রশ্ন, কম বেশি 125টি শব্দে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এটা হচ্ছে তোমাদের নাটক থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে, সিরাজদৌল্লা নাটক থেকে। প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর। তার 5-এর 1 নম্বর দেখে আছে শুধু প্রতিহিংসা মন্তব্যটি কার? কী কারণে সে প্রতিহিংসা পরায়ণ হয়েছে? তো এখানে আমরা উত্তরটা লিখছি, সত্যেন্দ্রনাথ সেনগুপ্তের ঐতিহাসিক সিরাজদৌল্লা নাট্যাংশে উদ্ধৃত মন্তব্যটি নবাব সিরাজের মাসি ঘসেটি বেগমের, অর্থাৎ ঘসেটি বেগম এই মন্তব্যটি করেছিলেন। ঠিক আছে, কী কারণে তিনি প্রতিহিংসা পরায়ণ হয়েছিলেন? দেখো আমরা উত্তর লিখছি, প্রতিহিংসা পরায়ণ হওয়ার কারণ, ঘসেটি বেগমের তীব্র প্রতিহিংসার নেপথ্যে ছিল ক্ষমতা লাভ ও রাজনৈতিক ব্যর্থতার গ্লানি। কারণগুলি নিচে আলোচনা করা হলো। প্রথম হচ্ছে সিংহাসনচ্যুতি। নবাব আলীবর্দী খাঁর কোনো পুত্র না থাকায় তিনি দৌহিত্র সিরাজকে বাংলার মসনদের উত্তরাধিকারী করেন। জ্যেষ্ঠা কন্যা হিসাবে ঘসেটি বেগম এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। আশার অপমৃত্যু। ঘসেটি বেগম চেয়েছিলেন তার অপর বোন আমিনা বেগমের পুত্র অর্থাৎ পূর্ণিয়ার শাসনকর্তা শওকত জংকে বাংলার নবাব করতে। সিরাজ নবাব হওয়ায় তার সেই আশা ধূলিসাৎ হয়ে যায়। এরপর দেখো গৃহবন্দিত্ব। সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপরাধে নবাব ঘসেটি বেগমকে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে রাজপ্রাসাদের নজরবন্দি করেন। এরপর উপসংহার। এই চরম রাজনৈতিক পরাজয়, ধনেশ্বর হারানো এবং বন্দিত্বের পুঞ্জীভূত অপমানী ঘসেটি বেগমের নবাব সিরাজদৌল্লার প্রতি অন্ধ ও প্রতিহিংসা পরায়ণ করে তুলেছিল। ঠিক আছে, ঘসেটি বেগমকে। 5-এর 2 নম্বরে, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। কোন জাতির কথা এখানে বলা হয়েছে? তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী, একথা বলার কারণ কি? দেখো, নাট্যকার সত্যেন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা নাটকে এখানে পরাধীনতার আশঙ্কার ম্রিয়মান সমগ্র বাঙালি তথা ভারতবাসীর কথা বলা হয়েছে। সৌভাগ্য সূর্য অস্তাচলগামী বলার কারণ কি? দেখো আমরা উত্তর লিখছি এখানটায়, নবাব সিরাজদৌল্লা আসন্ন পলাশির যুদ্ধে বাংলার স্বাধীনতার অবসান লক্ষ্য করেই এই আক্ষেপ করেছিলেন। এর মূল কারণগুলি হল, প্রথম হচ্ছে অভ্যন্তরীণ চক্রান্ত। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ধূর্ততার চেয়েও নবাবের আপন সভাসদ মির্জাফর, জগৎ সিট, রাজবল্লভের সম্মিলিত কুচক্র নবাবকে ভেতর থেকে দুর্বল ও অসহায় করে তুলেছিল। ওকে, এরপর দেখো বণিকের রাজদণ্ড। বাণিজ্যের অছিলায় আসা ইংরেজরা এদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিচ্ছিল, যা নবাব স্পষ্ট বুঝতে পেরেছিলেন। তারপর স্বাধীনতার সংকট। নবাব জানতেন পলাশির প্রান্তরে ফরাসিদের বিদায়ের পর ইংরেজদের বিরুদ্ধে এই যুদ্ধে পরাজয় ঘটলে সমগ্র বাংলা তথা ভারতের স্বাধীনতা চিরতরে লুণ্ঠিত হবে। এরপর উপসংহার। ঘরের শত্রু ও বাইরের শক্তির এই অশুভ আতাত বাংলার আকাশে যে পরাধীনতার কালো মেঘ ডেকে এনেছিল, সেই আসন্ন মহাবিপদকে বোঝাতেই নবাব বাঙালির সৌভাগ্য সূর্য ডুবতে বসার বা অস্ততালগামী, ঠিক আছে, এই কথা বলেছিলেন। 6 নম্বর থেকে প্রশ্ন, কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর দেওয়া আছে। 1-এর দাগে তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। কোনির প্রতি এই উক্তির মধ্য দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন সেটা স্পষ্ট করো। এটা কোনি উপন্যাস থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নটা। তো মতি নন্দীর কোনি উপন্যাসে উদ্ধৃত মন্তব্যটির বক্তা হলেন ক্ষিতিশ সিংহ। গঙ্গার ঘাট থেকে তুলে আনা বস্তির মেয়ে কোনির ভেতরের জেদকে জাগিয়ে তুলতে তিনি এই উদ্দীপনামূলক কথাটি বলেছিলেন। বক্তার মূল বক্তব্যের অন্তর্নিহিত তাৎপর্য নিচে আলোচনা করা হলো। প্রথম হচ্ছে প্রসঙ্গ ও মানসিক আঘাত। হিয়া মিত্রের বাড়িতে বা লীলাবতীর দোকানে কোনিকে ধনী ঘরের মেয়ে অমিয়াদের কাছ থেকে ঝি বলে কটূক্তি শুনতে হয়েছিল। এই সামাজিক লাঞ্ছনা ও অপমানে কোনি মানসিকভাবে ভেঙে পড়ে এবং ক্ষিতিশের কাছে কাঁদতে কাঁদতে সাঁতার ছেড়ে দেওয়ার কথা বলে। সাঁতারুর আসল পরিচয়। ক্ষিতিশ কোনিকে বোঝাতে চেয়েছিলেন যে সে আর 5টা সাধারণ মেয়ের মতো নয়, সে একজন প্রতিভাবান সাঁতারু।
তাই বাইরের জগতের সামাজিক কুৎসা বা ব্যঙ্গ বিদ্রুপ তার পরিচয়ের মাপকাঠি হতে পারে না। জলের লড়াই। ক্ষিতীশের মতে একজন সাঁতারুর আসল পরীক্ষা পুলে বা জলের বুকে। পুলে অমিয়ার চেয়ে গতিতে পিছিয়ে থাকাটাই হবে কোনির আসল লজ্জা, আর কঠোর পরিশ্রমে সেই অমিয়াকে প্রতিযোগিতায় হারিয়ে প্রথম হওয়ায় হবে তার আসল গর্ব। উপসংহার। সংক্ষেপে ক্ষিতীশ এই উক্তির মধ্য দিয়ে কোনির ব্যক্তিগত অপমানকে এক ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করতে চেয়েছিলেন, যাতে সে সামাজিক লাঞ্ছনার কান্না ভুলে জলকেই তার প্রতিশোধের একমাত্র মঞ্চ হিসাবে বেছে নেয়। 2 নম্বর দাগে কোনিকে সাঁতারু করে তোলার জন্য ক্ষিতীশের আত্মত্যাগ ও পরিশ্রমের পরিচয় দাও। কোনি উপন্যাসে ক্ষিতীশ সিংহ ছিলেন একজন আদর্শবাদী ও কঠোর প্রশিক্ষক, যিনি নিজের সর্বস্ব ত্যাগ করে এক সাধারণ বস্তির মেয়েকে জাতীয় স্তরের চ্যাম্পিয়ন করে তুলেছিলেন। তার সেই অমানসিক পরিশ্রম ও আত্মত্যাগের স্বরূপ নিচে দেওয়া হলো। প্রথম হচ্ছে কঠোর অনুশীলন ও কৌশল শিক্ষা। ক্ষিতীশ প্রতিদিন কঠোরভাবে কোনিকে নিয়ে গঙ্গার ঘাটে বা রবীন্দ্র সরোবরের পুলে হাজির হতেন। টার্ন ও স্ট্রোকের মতো সাঁতারের জটিল টেকনিকগুলি নিখুঁত করতে তিনি কোনিকে দিয়ে দৈনিক ঘন্টার পর ঘন্টা কঠোর প্র্যাকটিস করাতেন। এরপর দেখো খাদ্যের সংস্থান ও অর্থনৈতিক ত্যাগ। দরিদ্র কোনির পক্ষে পুষ্টিকর খাবার জোগানো অসম্ভব ছিল। ক্ষিতীশ নিজের টানাপোড়েনের সংসার ও স্ত্রীর আপত্তির তোয়াক্কা না করে প্রতিদিন কোনির জন্য 2টো ডিম, 2টো কলা ও টোস্টের ব্যবস্থা করেন এবং নিজের ঘরে বসিয়ে তাকে খাওয়াতেন। এরপর দেখো মানসিক অনুপ্রেরণা দান। কোনি ক্লান্ত হয়ে জল থেকে উঠতে চাইলে ক্ষিতীশ লগা উঁচিয়ে রুদ্র মূর্তি ধারণ করতেন। আবার অন্যদিকে রমাজসির রেকর্ড ভাঙার লক্ষ্যে কোনির চোখের সামনে দেওয়ালে 70 সংখ্যাটি লিখে রেখে তাকে প্রতিনিয়ত মানসিকভাবে উজ্জীবিত করতেন। উপসংহার। পরিশেষে বলা যায়, নিজের সম্মান হারানো, ক্লাবের রাজনীতিতে কোণঠাসা হওয়া এবং আর্থিক ক্ষতি স্বীকার করেও ক্ষিতীশ যেভাবে কোনিকে গড়ে তুলেছিলেন তাতে এক চিরকালীন গুরু শিষ্যের সম্পর্কের মহত্তম দৃষ্টান্ত। চিরকালীন গুরু শিষ্যের সম্পর্কের মহত্তম একটা দৃষ্টান্ত। নেক্সট দেখো 7 নম্বর থেকে প্রশ্ন। কম বেশি দেশ ও শব্দে একটি প্রশ্নের উত্তর লেখো। এখানে প্রশ্নের মান 5 নম্বর। তো 7-এর 1 নম্বর দেখে মানুষের সচেতনতার অভাবে শহর আজ প্লাস্টিকে ভরে উঠেছে। বিষয়টিকে অবলম্বন করে একটি প্রতিবেদন রচনা করো। তো প্রতিবেদন রচনা আমাদের এখানটা লিখতে হবে। প্রথমে একটা প্রতিবেদন রচনার হেডিংটা লিখতে হবে, বিষয়টা লিখতে হবে। তো শহর জুড়ে প্লাস্টিকের দাপট, নেপথ্যে মানুষের অসচেতনতা। ঠিক আছে, এটা হচ্ছে এর হেডিং। প্রতিবেদন বলতে সংবাদপত্রে আমরা যে খবরগুলো পড়ি আর কি, সেরকম একটা খবর লিখতে হবে। দেখো প্রথমে আমরা এখানে লিখছি নিজস্ব প্রতিনিধি, কলকাতা 22 জুন 2026। অর্থাৎ এখানে দেখো নিজস্ব প্রতিনিধি এই কথাটা লিখবে। কলকাতা যেখানে যে স্থানের যে এলাকার খবরটা আমরা লিখছি আর কি, সেই এলাকার বা সেখানকার নামটা লিখতে হবে এখানে কলকাতা। ঠিক আছে, তারপর তারিখটা লিখতে হবে 22 জুন 2026, মানে যে তারিখে হচ্ছে সেই তারিখে। সাধারণত যেদিন ঘটনা ঘটে তার একদিন পরের তারিখটা এখানে দিতে হয় আর কি, যেদিন নিউজ পেপারটা বেরোয় আর কি, খবরের কাগজ। ওকে, এরপরে দেখো আইন ও নিষেধাজ্ঞা সত্ত্বেও আমাদের শহর আজ কার্যত প্লাস্টিকের চাদরে ঢাকা পড়েছে। আর এর প্রধান কারণ হলো সাধারণ মানুষের চরম অসচেতনতা ও উদাসীনতা। প্রতিদিন বাজার হাট থেকে শুরু করে শপিং মল সর্বত্রই দেদার বিকোচ্ছে নিষিদ্ধ ক্যারি ব্যাগ ও প্লাস্টিকের নানা সামগ্রী। ব্যবহারের পর মানুষ সেগুলি যেখানে সেখানে ফেলে দিচ্ছে, ফলে শহরের নিকাশি নালা ও ভূগর্ভস্থ ড্রেনগুলি প্লাস্টিকে বুজে যাচ্ছে। সামান্য বৃষ্টিতে রাজপথে দেখা যাচ্ছে কৃত্রিম বন্যা। শুধু তাই নয়, প্লাস্টিক মাটিতে মিশে না যাওয়ায় মাটির উর্বরতা নষ্ট করছে এবং পোড়ানোর ফলে বাতাসে বিষাক্ত ডাইঅক্সাইড গ্যাস ছড়াচ্ছে, যা শ্বাসকষ্টের মতো মারণ রোগ ডেকে আনছে। এরপর দেখো পুরসভা ও প্রশাসনের পক্ষ থেকে জরিমানা এবং ধরপাকড় করা হলেও জনসাধারণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছাড়া এই অভিশাপ থেকে মুক্ত অসম্ভব। আমাদের মনে রাখতে হবে, নিজের
নিজের অভ্যাস না বদলালে অচিরেই এই শহর প্লাস্টিকের ভাগাড়ে পরিণত হবে। ওকে, নেক্সট দেখো 7-2 নম্বর, যে কোনো একটি লিখতে হবে, দুটি এখানে দেওয়া আছে। এখানে বলা হচ্ছে জলের অপচয় রোধে সচেতনতা শিবির, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। দেখো প্রথমে আমরা হেডিং লিখছি, ব্যারাকপুরের জলের অপচয় রোধে বর্ণাঢ্য সচেতনতা শিবির। বিশেষ প্রতিনিধি, ব্যারাকপুর, 22 জুন 2026। ভবিষ্যতের জল সংকট রুখতে ও ভূগর্ভস্থ জলের অপচয় বন্ধ করতে গতকাল ব্যারাকপুর পুরসভার উদ্যোগে একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। স্থানীয় একটি বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বহু নাগরিক ও স্কুল পড়ুয়া অংশ নেন। শিবিরে উপস্থিত পরিবেশবিদরা তথ্যের সাহায্যে দেখান যে প্রতিদিন সকালে রাস্তার কল খুলে রাখান, গাড়ির ধোঁয়া এবং ত্রুটিপূর্ণ পাইপলাইনের কারণে লিটার লিটার পানীয় জল নষ্ট হচ্ছে। বক্তারা জোর দিয়ে বলেন, জলই জীবন, আর জল অপচয় মানে ভবিষ্যৎ প্রজন্মকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। অনুষ্ঠানে জল সংরক্ষণের সহজ উপায় যেমন হচ্ছে বৃষ্টির জল ধরে রাখা এবং বালতি মগ ব্যবহার করে কাজ করার পরামর্শ দেওয়া হয়। শিবিরের শেষে পড়ুয়ারা প্ল্যাকার্ড হাতে একটি পথযাত্রার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করে। পুরপ্রধান জানান, এই ধরনের শিবির আগামী দিনে প্রতিটি ওয়ার্ডে করা হবে যাতে জল অপচয় রোধকে একটি সামাজিক আন্দোলনের রূপ দেওয়া যায়। ওকে, তো এইভাবে আমরা লিখলাম এটা। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 10-এর বাংলা বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টের একটি মডেল কোশ্চেন পেপার, সেই সঙ্গে সিলেবাস এবং নাম্বার বিভাজন সম্পর্কে আমরা আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালোভাবে পড়বে এবং মুখস্থ করবে, যে প্রশ্ন উত্তরগুলো আমরা এখানে আলোচনা করলাম। তার সঙ্গে তোমাদের সিলেবাসের মধ্যে যে গল্প কবিতাগুলো রয়েছে, খুব ভালোভাবে প্রতিটি গল্প এবং কবিতা তোমরা রিডিং পড়বে। ওকে, সেই সঙ্গে তোমাদের ব্যাকরণগুলো যেগুলো রয়েছে সেগুলো ভালোভাবে পড়ে নেবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।